আমরা এই মুহূর্তে আছি অমর 21 বই মেলা যেটি চলছে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানের যে অংশটি, এই অংশে আমরা আছি। অদম্য প্রকাশনীর যে স্টল, সেই স্টলের আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা সঙ্গত কারণেই এখানে দাঁড়িয়েছি। আমাদের ভীষণ ভীষণ প্রিয় এবং কাছের মানুষ আমাদের আনিসুর রহমান নান্টু, যার নানা পরিচয় আছে। একজন প্রথম পরিচয়ে তিনি একজন সাংস্কৃতিক কর্মী, একজন নাট্য শিল্পী এবং নাটক লিখিয়েও বটে। তবে তার সাম্প্রতিক তার যে পদচারণাটা দেখছি তার লেখালেখির, বিশেষ করে তিনি ছোট ছোট গল্পও লিখেন এবং কবিতাও লিখেন। আজকে এই অদম্য প্রকাশনী থেকে তার একটি বই বেরিয়েছে। বইটির নাম হচ্ছে আমিন সাহেবের দিনলিপি। এই বইটি সম্প্রতি বেরিয়েছে এবং একই সাথে আমার পাশে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের, আমি বলবো যে আমার তো মানে আরেকটি সোলের মতো, সে হচ্ছে মাসকুরে সাত্তার কল্লোল। আমরা বাংলাদেশের যারা বিশেষ করে আবৃত্তি শিল্পের সাথে আছি, আমরা সবাই জানি, তাকে চিনি। সেই মাসকুরে সাত্তার কল্লোল ভাই দেশবরেণ্য আবৃত্তি শিল্পী এবং আমার সাংগঠনিক চর্চা শুরুর অন্যতম পথিকৃৎ, নিঃসন্দেহে আমি বলতে পারি, যার হাত ধরে আমি সাংগঠনিক আবৃত্তি চর্চাটি শুরু করেছি। আমাদের এই কল্লোল ভাইয়ের হাতে আরেকটি বই, সেটি হচ্ছে এটি আনিস নান্টু, আমাদের নান্টু ভাইয়ের লেখা বই। বইটির নাম হচ্ছে ভেতরের আলো, কাব্যগ্রন্থ। এই দুটো বই একই সাথে আমরা নিয়ে একটু কথা বলবো আমাদের আনিস নান্টু ভাইয়ের সাথে। নান্টু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এবং আপনার এই দুটো বই, বিশেষ করে একটি কাব্যগ্রন্থ আর একটি হচ্ছে ছোট গল্প, তাই তো? ছোট ছোট গল্প করে আমিন সাহেবের দিনলিপি, এটি আমিন সাহেবের দিনলিপি অদম্য প্রকাশনী থেকে এটা প্রকাশিত হয়েছে। এটি আমিন সাহেবের জীবন যাপিত জীবন নিয়েই এই গল্পটি, এবং প্রতিটি 42টি গল্পের মধ্যে সবই আমিন সাহেবের গল্প নিয়ে। আমিন সাহেবের ইউনিভার্সিটি জীবন, রাজশাহী ইউনিভার্সিটি, আমিন সাহেবের রাজশাহী ড্রামা অ্যাসোসিয়েশন, আমিন সাহেবের উদিসি কার্যক্রম। আমিন সাহেব মাঝখানে ক্যান্সার আক্রান্ত ছিলেন, 2 বছর বোম্বে চিকিৎসা করেছেন এবং এই বোম্বে চিকিৎসার একটি এক্সপিরিয়েন্স তার, এবং সেই সময় তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ট্রিটমেন্ট নিতে হয়েছে। এই অনুভূতিগুলো এই বইয়ের মধ্যে, একজন ক্যান্সার ফাইটার কীভাবে তার জীবন সংগ্রামের সাথে যুদ্ধ করে বেঁচে থাকলো, সেই বিষয়টি এখানে উঠে এসেছে। এছাড়া আমার আরেকটি কাব্যগ্রন্থ ভিতরের আলো। এটি অবশ্য ধরিত্রী, বাংলা ধরিত্রী থেকে প্রকাশিত হয়েছে। এখানে 65টি গল্প আছে। ভেতরের আলো বলতে আমি এক কথায় যদি বলতে চাই, সেটা বলতে হবে যে আসলে ভিতরটাই তো আসল। আমরা বাহ্যিক যাই দেখি না কেন, আমি যে ভিতর থেকে যদি পরিবর্তিত না হই, তাহলে তো আমার সেই পরিবর্তনটা ক্ষণস্থায়ী হবে এবং সত্যিকার অর্থে সেটা পরিবর্তিত রূপ হবে না। এই ভিতরের আলো জাগ্রত করার জন্যই এখানে বেশ কিছু কবিতা, সমাজের অবক্ষয়, সমাজের চিত্রগুলো তুলে আনা হয়েছে এই গল্পের মধ্য থেকে। এবং আমরা আশা করছি যে এখানে যে গল্পগুলো উঠে এসছে, এই ভিতরের আলোকে জাগ্রত করবার জন্যই আমার এই পদক্ষেপ। তা আমি মনে হয় আপনি অনুরোধ করবেন। আমি বুঝতে পারছি যে কল্লোল ভাইয়ের মতো একজন দেশবরেণ্য আবৃত্তি শিল্পী এখানে আছেন, যদিও উনি সাধারণত কবিতা মানে স্মৃতি থেকে পড়ে থাকেন, তাতে পারফরমেন্সটা অনেক বেশি পরিপ্লুত হয়, অনেক বেশি পুষ্ট হয়। কিন্তু উনি তারপরও তাৎক্ষণিকভাবে কল্লোল ভাই এই চমৎকার কণ্ঠে, দরাজ কণ্ঠে আমরা যদি একটি কবিতা শুনতে পাই। একেবারে তাৎক্ষণিক পড়ছে। সীমারেখা, জীবনের পথে অদৃশ্য সীমারেখা থাকে, কখনো দৃঢ়, কখনো নীরব। মানুষ সেই রেখার উপর হাঁটে, ভুল করলে থামে, সঠিক হলে হাসে। সীমারেখা মানে নিষেধ নয়, এটি একটি মানবিক নির্দেশ। এটি জানায় কোথায় থামতে হবে, কোথায়
এগোতে হবে। ভাঙা সীমারেখা ব্যর্থতা নয়, শিক্ষার নতুন দিগন্ত। এটি মানুষকে নিজেকে বুঝতে শেখায়, বিবেচনায় আলো দেয়। সীমারেখা তাই শৃঙ্খল নয়, মানবিক শক্তির অদৃশ্য সহচর। বাহ, চমৎকার চমৎকার। আর কল্লোল ভাইয়ের কণ্ঠে যে কোনো শব্দ যখন নিঃসৃত হয়, সেটি আমরা যারা আবৃত্তি শিল্পের সাথে জড়িত এবং যে দর্শক শ্রোতারা আবৃত্তি শুনে থাকেন তারা বুঝতে পারেন যে আসলে কল্লোল ভাইয়ের মতন এরকম একজন গুণী শিল্পী করেছেন। এতে খুবই ভালো লাগলো। এবং বিশেষ করে অমর একুশের বইমেলার যে এটি আমাদের ঐতিহ্য, আমাদের বাঙালি সত্তার একদম রন্ধ্রে রন্ধ্রে আমাদের এই বইমেলা চলতে থাকে। সবাইকে বলবো মেলায় আসুন, বই কিনুন।